আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যুক্ত হয়েছো আমাকে শুনতে পাচ্ছ কিনা সবার আগে জানিয়ে দিবা। তোমাদের জন্য আমাদের আজকের ক্লাসে কি থাকছে সেটা একটু বলে রাখি শুরুতেই। আজকে আমরা ইসলামী ইতিহাসের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুটার উপর তোমাদের একটা টেস্ট প্রিপারেশন বেজ হয়েছিল, এবং তোমাদের যাদের টেস্ট পরীক্ষা এখনো বাকি আছে এইচএসসি 26 স্পেশালি, তাদের টেস্ট পরীক্ষায় সাজেশন বা কমন উপযোগী একটা সাজেশন আমরা ইনশাল্লাহ দিতে যাচ্ছি, বা একটা সাজেশনমূলক ক্লাস নিতে যাচ্ছি। যারা ক্লাসে যুক্ত হয়েছ আমাকে একটু কাইন্ডলি শুনতে পাচ্ছ কিনা বলে দিবা, একটু থাকবা। আমরা শুরুতে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা এক ক্লাসের মধ্যে দুইটা পেপারে সাজেশন দেব, সো খুব বেশি বিস্তারিত আলোচনা হবে না, তোমরা একটু সময় নিয়ে থাকবা। আমরা শুধু কি করব, আমরা হচ্ছে যে কোন অধ্যায় থেকে তোমরা কি পড়বা বা কোনো টপিক যদি তুমি না বুঝে থাকো, আলোচনার প্রয়োজন হলে একটু আলোচনা করব বা ধারণা দিব। ঠিক আছে, কারা কারা যুক্ত আছো একটু বলো আমাকে, শুনতেছো কিনা। তো আমরা প্রথমেই দ্বিতীয় পত্র নিয়ে আলোচনায় যাব। দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়টা সেটা কি নিয়ে, ভারতে শান্তা ইসলাম কেমন আছো, সালাম দিয়েছেন। দেখো, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, প্রথম অধ্যায় যেটা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এই প্রথম অধ্যায় থেকে এখানে তিনজন শাসক নিয়ে আলোচনা আছে। তো এই তিনজন শাসকের মধ্যে তুমি পরীক্ষায় মিনিমাম একটা উদ্দীপক পাবা, মিনিমাম একটা বলেছি। তো এর মধ্যে দেখো প্রথমেই হচ্ছে মোহাম্মদ বিন কাসিম আছে। কে আছেন? মোহাম্মদ বিন কাসিম, তাই না? এই মোহাম্মদ বিন কাসিম থেকে তোমরা কি পড়বা বলো? তার যে সিন্ধু বিজয় আছে সেটা একটু ভালো করে পড়বা। সিন্ধু বিজয়ে কারণ এবং ফলাফল, এখানে তোমরা দেখেছো না যে একটা প্রত্যক্ষ কারণ ছিল কি, সেটা ওই যে রাজা দাহির, সিন্ধুর রাজা, হ্যাঁ, সে যে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল, সেটা হচ্ছে গিয়ে জাহাজ লুণ্ঠনের কারণে তার যে বন্দর ছিল দেবল বন্দর, সেখানে মুসলমানদের যে বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন হয়েছিল, সেটার ক্ষতিপূরণ যখন তার কাছে চাওয়া হয়েছিল সে দেয় নাই। তো সেটাকে কেন্দ্র করে যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেটার কথা আমরা বলছি, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান। এরপরে সুলতান মাহমুদ দ্বিতীয় যে শাসক, তার ব্যাপারে মনে রাখতে হবে যে তিনি এমন একজন মুসলিম সেনাপতি ছিলেন যার সময় অনেকগুলো অভিযান যিনি ভারতে পরিচালনা করেছেন। কতটা? 17 বছরে 27টা, কেমন? তো সরি, 27 বছরে 17টা। এই যে অভিযানগুলো সুলতান মাহমুদের 17টা অভিযান, এগুলো একটু আমরা তো সবগুলো জানবো না, এটা মনে রাখতে হবে আর কি, যে তিনি অর্থাৎ তার চরিত্র কৃতিত্ব জেনে রাখলেই হবে। তার চরিত্র কৃতিত্ব তোমরা একটু ভালো করে পড়বা, কেমন? আমাকে শুনতেছো কিনা তোমরা যারা ক্লাসে আছো? এরপরে তার যে বিজয়গুলো, এর মধ্যে একটা আছে না যে সোমনাথ মন্দির অভিযান যেটা, বা সোমনাথ বিজয়, এটা থেকে পরীক্ষা প্রশ্ন হয়, এটা একটু দেখে নিতে হবে। 3 নম্বরে হচ্ছে এই অধ্যায়ের মোহাম্মদ ঘুরি, তিনি কেন অন্য দুজন শাসক থেকে একটু ভিন্ন? মোহাম্মদ ঘুরি একটু ভিন্ন হওয়ার কারণ হচ্ছে, দেখো, সুলতান মাহমুদ বলো মোহাম্মদ বিন কাসিম বলো, তারা কিন্তু স্থায়ীভাবে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন নাই, তারা জয় করেছেন, চলে এসেছেন। মোহাম্মদ ঘুরি তিনি কি করেছেন? স্থায়ীভাবে ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তো এই ক্ষেত্রে তিনি কিভাবে প্রতিষ্ঠা করেছেন? তিনি হচ্ছে তরাইনের যুদ্ধের মাধ্যমে। এই তরাইনের যুদ্ধগুলা দেখবা দুইটাই, কেমন? হ্যাঁ, তো এগুলা থেকেই উদ্দীপক দেওয়া হয়। তরাইনের যুদ্ধ দুইটা হয়, 1191 সালে একটা, 1192 সালে একটা। যারা ক্লাসে আছো কাইন্ডলি একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দিবা, ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরীক্ষার সময় তোমার মতো আরো অনেকে উপকৃত হতে পারে, কেমন? তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের উপর কি পড়বা, একদম শর্টে বলে দিলাম। এই অধ্যায়ের উপর এটা পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে? আমরা এরপরে দ্বিতীয় অধ্যায়ে চলে যেতে পারি কিনা?
দ্বিতীয় অধ্যায় কি নিয়ে? দ্বিতীয় অধ্যায় হচ্ছে দিল্লি সালতানাত নিয়ে। আমরা এটা মুছবো তোমরা যদি দেখে থাকো। ওকে, দিল্লি সালতানাত এটা প্রায় 500রও অধিক সময়কাল ধরে চলা একটা সালতানাত। তো এই দিল্লি সালতানাতে অনেকগুলো রাজবংশ শাসন করেছে। তার মধ্যে একে একে আমরা সবগুলো রাজবংশের ব্যাপারে যে কোন শাসক থেকে আমাদের পড়া উচিত বা কি পড়া উচিত সেটা একটু দেখার চেষ্টা করব। সবার আগে কিন্তু মামলুক বা দাস বংশ শাসন করেছিল। কারা? দাস বংশে শাসন করেছিল। এর মধ্যে তোমার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, যিনি, তার চরিত্র কৃতিত্ব দেখলেই হবে। তিনি একজন দাস ছিলেন বা দাস বংশের প্রতিষ্ঠাতা। এই কুতুবুদ্দিন আইবেকের চরিত্র কৃতিত্বটা তোমরা একটু দেখলেই হবে। তাকে দাস বাজার থেকে তার মনিব কিনেছিলেন। এরপরেই তিনি একটা দাস বা একটা যদিও এই বংশটাকে দাস বংশ বলা ঠিক হবে কিনা এটা নিয়ে ঐতিহাসিকদের মতবিরোধ রয়েছে, তবে তিনি যে দাস ছিলেন এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কেমন? এরপরে আসো, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয় সেই সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশ যিনি, তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হচ্ছে এটা একটু দেখবা। এগুলাকে তোমরা 2 স্টার দিয়ে রাখতে পারো, 3 স্টার না। এরপরে সুলতানা রাজিয়া, এই দিল্লি সালতানাতের একজন নারী শাসক আছে, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া তিনি আমির ওমারা যারা ছিল, বিখ্যাত 40 চক্র যারা ছিল, তাদের কেন সুনজরে আসতে পারেন নাই? ভালো শাসন কার্যে তার দক্ষতা ছিল, নৈপুণ্য ছিল, এরপরেও পারেন নাই। কারণ হচ্ছে তিনি নারী ছিলেন, এটাই তার সবচেয়ে বড় সমস্যা ছিল। অর্থাৎ আমির ওমারারা তাকে নারী নারী হিসেবে নারী শাসন মেনে নিতে পারে নাই, বুঝছো? এই জন্য তার বিরোধিতা করে। আর তিনি পোশাক আশাক চাল চলন একটা পুরুষ সুলভ আচরণ করতেন। তার পোশাক পরিচ্ছদ সেগুলো পুরুষদের মতো তিনি পরিধান করতেন। এরপরে হচ্ছে কোথাও তোমার অভিযানে বের হলে সেসব ক্ষেত্রেও তিনি অনেকটা পুরুষ সুলভ ছিলেন। এটা ছিল তার পতনের অন্যতম কারণ বা তার বিরোধিতার অন্যতম কারণ, যারা তার বিরোধিতা করেছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, আঁচল আক্তার, টুসু, আশফিকা নাজনীন, অথই। অথই, আচ্ছা। তো তোমরা বুঝতে পারতেছো কিনা একটু বলো। কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করবা। তাহলে ইলতুৎমিশ গেল, সুলতানা রাজিয়ার ব্যাপারে কি পড়বা বলেছি। এরপরে সুলতান গিয়াসুদ্দিন বলবন, তার যে মঙ্গল নীতি, কেমন, তার মঙ্গল নীতিটা একটু আমরা দেখব। গিয়াসুদ্দিন বলবনের কি বলেছি? সুলতানা রাজিয়া তোমরা 3 স্টার দিয়ে রাখবা পরীক্ষার জন্য, কেমন? এরপরে গিয়াসুদ্দিন বলবন থেকে আমরা কি বলেছি? হ্যাঁ, হয়তো বলতে পারো এখানে বেশি হয়ে যাচ্ছে। দেখো, তোমরা গুরুত্বের দিক থেকে 2 স্টার 3 স্টার এগুলো খেয়াল রেখে একটু পড়াশোনা করলেই পারবা। তার মঙ্গল নীতিটা একটু দেখবা। তোমরা পাশাপাশি নোট করো, আমি কিন্তু সবটা বলছি না। তোমরা তোমাদের খাতায় লিখতে থাকো। এরপরে পরবর্তী যে শাসকের কথা তোমরা একটু পড়বা সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, খুবই গুরুত্বপূর্ণ। সুলতান আলাউদ্দিন খলজি, এটা খলজি শাসন ব্যবস্থায় আমরা চলে গেছি, কেমন? আলাউদ্দিন খলজি কেন বিখ্যাত? তার একটা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। সেটা কি? অর্থাৎ তিনি যখন শাসক ছিলেন তিনি কি করেছিলেন? প্রত্যেকটা দ্রব্যের মূল্য সরকারিভাবে নির্ধারণ করে দিয়েছিলেন জনগণের কষ্ট লাঘব করার জন্য। দ্রব্যমূল্যের দামও কিন্তু কমে গিয়েছিল, জনকল্যাণ হয়েছিল এটার মাধ্যমে। তিনি প্রত্যেকটা দ্রব্যের দাম সরকারিভাবে নির্ধারণ করে দিয়েছিলেন, কেমন? এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলকের উচ্চবিলাসী 5টা পরিকল্পনা ছিল, যেগুলোর 5টাই ব্যর্থ হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাকেও তোমরা 3 স্টার দেবা এই অধ্যায়ের। এরপরে আসো, গিয়াসুদ্দিন তুগলক, তুগলক বংশের শাসক ছিলেন তিনি। পুরো নাম আমি লিখি নাই, তোমরা লিখবা গিয়াসুদ্দিন তুগলক। তিনি সরি, গিয়াসুদ্দিন না, মোহাম্মদ বিন তুগলক। তোমরা এখানে পাশে লিখে রাখো মোহাম্মদ বিন তুগলক। তিনি যখন সিংহাসনে ছিলেন তিনি বড় বড় 5টা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। 5টি মহাপরিকল্পনা বলা হয় এগুলাকে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই পরিকল্পনাগুলোর একটাও কি হয় নাই?
সফল হয় নাই, সব কয়টাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। পরিকল্পনাগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, আমার নোট দেখলেই হবে, এনাফ হবে, সেখান থেকে লিখতে পারবা। তাহলে এটাও তোমরা 5 স্টার দিয়ে রাখবা, 3 স্টার দিয়ে রাখবা। এখানে বিশেষ করে 5টা পরিকল্পনার মধ্যে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন, একটা রাজধানী স্থানান্তর করেছিলেন, বুঝছো, দেবগিরিতে। তো দেবগিরিতে রাজধানী যে স্থানান্তর করেছিলেন, সেটা কেন করেছিলেন, সেটা কেন ব্যর্থ হলো, এগুলো একটু একটু দেখবা আর কি, দেখলেই পারবা, না পারার কিছু নাই, সহজ। যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা এই অধ্যায়ে আর কার শাসন ব্যাপারে পড়তে পারি। এখানে তোমরা ফিরোজ শাহ তুগলক থেকে দেখবা কি তার জনহিতকর কার্যাবলী। মানে ফিরোজ শাহ তুগলক তিনি জনকল্যাণমূলক কিছু কাজ করেছিলেন, এগুলো একটু দেখবা। তাহলে জনহিতকর বা জনকল্যাণমূলক কার্যাবলী, এটাকে তোমরা কত দিবা? এটাকে 2 স্টার দেবে। তাহলে দেখো তো এখানে কিন্তু টপিক কমে গেছে, বিশেষ করে এই যে যেগুলো বলেছি, এই যে তোমার মোহাম্মদ বিন তুগলকের যে 5টা পরিকল্পনা, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণমূলক যে ব্যবস্থা বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং তোমার হচ্ছে কি সুলতানা রাজিয়ার যে জীবন, সেটা নিয়ে একটু ভালো করে পড়বা। আর দিল্লি সালতানাতের তোমরা জানো সর্বশেষ শাসক কে ছিলেন? সর্বশেষ শাসক কে ছিলেন? সর্বশেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, যিনি দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক ছিলেন। এবং আহ কি যেন নাম, সম্রাট আকবর। আচ্ছা, সম্রাট আকবর হচ্ছে তাকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে এই দিল্লি সালতানাতের সমাপ্তি ঘটিয়েছিলেন। তো আমরা তো বিষয়ের নাম সহ মুছে ফেলেছি, ইসলামের ইতিহাস, হ্যাঁ, সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি তৃতীয় অধ্যায়ে দেখি, তৃতীয় অধ্যায়টা কি নিয়ে? মুঘল শাসন। মুঘল শাসন নিয়ে। এখানে তোমাদের শুরুতেই রয়েছে সম্রাট বাবর। তো সম্রাট বাবর থেকে তোমরা কি পড়বা? তার পানিপথের প্রথম যুদ্ধ, এখানে সে কেন সফল হয়েছিল, কি কৌশল অবলম্বন করেছিল, কেমন। এরপরে হচ্ছে তোমার এই যুদ্ধের গুরুত্ব কি। এটা কিন্তু গুরুত্ব এই জন্য, তোমার দেখো দিল্লি সালতানাত এটার মাধ্যমে পতন হয়েছিল, এটার মাধ্যমে একটা সুবিশাল দীর্ঘ শাসনকালের সূচনা হয়েছিল। একটু ভালো করে পড়লে বুঝতে পারবা। এখানে তিনি ইউনিক কিছু যুদ্ধ কৌশল অ্যাপ্লাই করেছিলেন, কামান ব্যবহার করেছেন। এরপর হচ্ছে তোমার যে টোপ কামান, গোলা বারুদ এসব ব্যবহার করেছিলেন, তুলগুমা যুদ্ধরীতি ব্যবহার করেছিলেন, একটু জেনে রাখবা। এরপরে যদি আমরা আসি তোমার হচ্ছে গিয়ে সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের মধ্যে তেমন কিছু আসলে নাই, তার চরিত্র কৃতিত্বটা একটু দেখবা। এই জন্য যে ধরো হুমায়ুন, তিনি নাম হচ্ছে হুমায়ুন অর্থ ভাগ্যবান, যদিও তিনি আসলে দুর্ভাগ্যবান ছিলেন। তার সময় সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছিল বেশি, অর্থাৎ তিনি ধরে রাখতে পারেন নাই সাম্রাজ্য। শেরশাহ কর্তৃক সাম্রাজ্য হারিয়েছিলেন, আবার ফিরে পেয়েছিলেন। তো এখানে শেরশাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি একজন আফগান শাসক ছিলেন, সুর শাসক। তিনি সুর বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই শেরশাহের থেকে তোমরা তার জনহিতকর কার্যাবলীগুলো দেখবা। এখানে জনহিতকর কার্যাবলীর মধ্যে বিশাল আলোচনা আছে। তো এর মধ্যে আমি কিন্তু কি করে দিয়েছি, পড়ানোর সময় কি কি পড়বা না পড়বা এগুলো খুবই স্পেসিফিক করে দিয়েছি, সেই অনুযায়ী পড়লে তোমরা পারবা আশা করি। এরপরে শাসন কাঠামোকে তিনি যে বিভক্ত করেছেন সম্রাট আকবর, যেটা পরবর্তীতে ফলো করেছিলেন, মনে আছে তোমাদের? তিনি এই যে কেন্দ্রকে এর অনেকগুলো সুবায় বিভক্ত করা, সুবাকে হচ্ছে ইকতা, ইকতাকে পরগনা, এইভাবে করে অনেকগুলো শাসন কাঠামোতে পুরো সাম্রাজ্যকে বিভক্ত করেছিলেন। এরপর সম্রাট আকবর থেকে কিন্তু অনেকগুলো টপিক আছে গুরুত্বপূর্ণ। সম্রাট আকবর থেকে বিশেষ করে তার যে দ্বীন ইলাহি বা নতুন ধর্ম প্রবর্তন, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। দ্বীন ইলাহিটা ভালো করে দেখবা একদম, তাহলে এটা আমরা 3 স্টার দিয়ে রাখতে পারি। এরপরে শেরশাহ থেকেও প্রশ্ন আসে, শেরশাহ থেকেও কিন্তু সিকিউ আসে প্রায় সময়। এরপর আসে সম্রাট বাবর, বাবরের যে পানিপথের প্রথম যুদ্ধ, এগুলো তোমরা 3 স্টার দিয়ে রাখবে। আকবরের দ্বীন ইলাহি গেল। আকবরের আরো একটা আছে কি, তোমার এই যে মনসবদারি প্রথা, এটা তোমরা ক্ষয়ের জন্য দেখবা। মনসবদারি প্রথা বলতে কি বোঝায়, এটাও একটা টপিক। আর হচ্ছে রাজপুত নীতি, এটা রাজপুত নীতিরই কিন্তু অংশ, এই যে দ্বীন ইলাহি প্রবর্তন যেটা, সেটা আকবরের যে রাজপুত নীতি সেটারই একটা অংশ ছিল এই দ্বীন ইলাহি প্রবর্তন, কেমন। এরপরে আছে কে? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান থেকে তোমরা কি পড়বা? সম্রাট শাহজাহান তিনি কি জন্য বিখ্যাত ছিলেন বলো?
হ্যাঁ, তো তার সময় যে তিনি যে তোমার হচ্ছে গিয়ে স্থাপত্য শিল্পে যে ভূমিকা রেখেছেন, যেটার জন্য তিনি আজও অনবদ্য হয়ে আছেন, স্পেশালি তাজমহল, ময়ূর সিংহাসন, এরপরে লাল কেল্লা, দেওয়ানে আম, দেওয়ানে খাস, এই জাতীয় অনেকগুলো স্থাপত্য কর্মের অবদান তিনি রেখে গিয়েছেন, যেগুলো তোমরা সবগুলো দেখতে হবে না, তবে তিনি যে স্থাপত্য শিল্পে বা তিনি যে একজন জাঁকজমকপূর্ণ সম্রাট ছিলেন, তিনি যে একজন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ার সম্রাট ছিলেন, এটা একটু মনে রাখতে হবে। এরপরে সম্রাট শাহজাহানের সময় আরো একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে উত্তরাধিকার দ্বন্দ্ব, অর্থাৎ মুঘল সাম্রাজ্যে উত্তরাধিকারী নিয়ে, হ্যাঁ, পরবর্তী শাসক কে হবে এটা নিয়ে যে ভাই ভাইয়ে হানাহানি মারামারি সৃষ্টি হয়। সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সময় তোমার কি যেন বলে, সিংহাসনে বা তোমার সাম্রাজ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন তার স্ত্রী নূরজাহান। তাহলে এখানে তোমরা স্ত্রী নূরজাহানের যে প্রভাব সেটা একটু দেখবা, বুঝছো? তাহলে এখানে যেটা বলছি সেটা কি, যে একজন শাসকের, প্রত্যেকটা শাসকের কিছু বিশেষ দিক আছে যেখান থেকে প্রশ্নটা হয়, এটা কিন্তু খুবই সীমিত, তোমাকে সেটা ধরে ফেলতে পারলেই তুমি ভালো করতে পারবা। তো স্ত্রী নূরজাহানের প্রভাব, এই যে সম্রাট শাহজাহানের যে স্থাপত্যকর্ম, এখান থেকে প্রশ্ন হয়। আকবরের দিন ইলাহি থেকে প্রশ্ন হয়। এই যে জাহাঙ্গীরের শাসনের সময় যে স্ত্রী নূরজাহানের যে প্রভাব, এটা থেকেও প্রশ্ন হয়। আওরঙ্গজেব, তিনি তো মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে ধার্মিক সম্রাট ছিলেন আওরঙ্গজেব, এবং তার একটা নীতি আছে যেটাকে দাক্ষিণাত্য নীতি বলা হয়, অর্থাৎ উত্তর ভারত কেন্দ্রিক তিনি যে শাসন কার্য পরিচালনা করেছেন, যেটাকে দাক্ষিণাত্য নীতি বলছি আমরা। এই দাক্ষিণাত্য নীতির কারণে মূলত মুঘল সাম্রাজ্যের পতন আরো ত্বরান্বিত হয়েছিল, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। তিনি উত্তর ভারতে ছিল রাজধানী, তো উত্তর ভারত রেখে তিনি যে দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন, এটার কারণে কি হয়ে গিয়েছিল, উত্তর ভারত দুর্বল হয়ে পড়েছিল। বুঝতে পেরেছ বাচ্চারা? তাহলে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে তোমরা এগুলো একটু পড়বা। এরপরে চতুর্থ অধ্যায়, যেটা তোমাদের জন্য যারা শর্ট সিলেবাসে ছিল তাদের এই অধ্যায়টা ছিল না। চতুর্থ অধ্যায় যেটা, এটা মেইনলি তোমার ভারতের ইতিহাস বলতে পারো, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল, নিয়মতান্ত্রিক যে আন্দোলনগুলো হয়েছিল, সেগুলো সহ এখানে বর্ণিত হয়েছে। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন। তাহলে আমরা এখন চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। যেমন তাহলে ফরাইজি আন্দোলন যেটা হয়েছিল, হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন ছিল। এটা পরবর্তীতে যেটা ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। ফরাইজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে হওয়া ফরাইজি আন্দোলন থেকে প্রশ্ন হয়, ভালো করে একটু দেখবা। বুঝতে পেরেছ? এরপরে তোমরা মনে করো দ্বৈত শাসন ব্যবস্থা কি, এরপরে হতে পারে এই যে আহ দিওয়ানি লাভ কি, এগুলা খতে অনেক সময় আসে, এগুলা এই জন্য দেখে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এরপরে সিপাহী বিদ্রোহ, যেটা 1857 সালে সিপাহী বিদ্রোহ, এটা থেকে প্রশ্ন হয়। এই যে সিপাহী বিদ্রোহটা যে হয়েছিল, এটা কেন হয়েছিল, মেইন কারণ, এখানে প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণগুলো দেখবা। মূলত এই যে ভারতীয়, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে আমাদের এই উপমহাদেশীয় যে সেনা কর্মকর্তারা ছিল, তাদেরকে সিপাহী বলা হতো। এই সিপাহীদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল, এটার জন্যই মূলত সিপাহী বিদ্রোহটা হয়েছিল। বিশেষ করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু উদ্যোগ ব্রিটিশ সরকার নিয়েছিল, যেগুলা পরবর্তীতে বিদ্রোহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এই সিপাহী বিদ্রোহের কারণ এবং ফলাফল, এটা তো দুই কথায় আর আমরা আলোচনা করে শেষ করতে পারবো না, তোমরা একটু দেখে নিলে, বই থেকে পড়ে নিলে আশা করি পারবা, না পারার কিছু নাই। এরপরে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে বঙ্গভঙ্গ। কেমন? বঙ্গভঙ্গ, এটার কারণ ফলাফল একটু ভালো করে দেখবা। তাহলে আমরা এখানে কয়টা টপিক বলেছি, এগুলা সবগুলা তো তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। সিপাহী বিদ্রোহতে 2 স্টার দিলাম, ফরাজি আন্দোলন 3 স্টার দিলাম, বঙ্গভঙ্গ অবশ্যই দেখতে হবে। এরপরে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ, এগুলা সম্পর্কে একটু একটু জেনে রাখতে হবে। কেমন? যে এগুলা যে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, বা
তোমার এগুলার উদ্দেশ্য কি ছিল প্রতিষ্ঠা হওয়ার? হ্যাঁ, এগুলা যেহেতু জাতীয় ভিত্তিক সংগঠন, কংগ্রেস ও মুসলিম লীগও, এই জন্য এগুলা সম্পর্কে জানতে হবে। এগুলা সম্পর্কে জানতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এরপরে আসো খিলাফত ও অসহযোগ আন্দোলন এবং লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন কে? শেরে বাংলা কে ফজলুল হক। এই লাহোর প্রস্তাবের মাধ্যমে মূলত পাকিস্তান ও ভারত নামে উপমহাদেশ বিভক্তির প্রস্তাবটা উত্থাপন হয়েছিল। কত সালে এটা? 1940 মনে হয়। তো এরপরে আছে কি বলেছি, খিলাফত ও অসহযোগ আন্দোলন, যেটা তুরস্কের খলিফাকে কেন্দ্র করে হয়েছিল। এখানে একই সাথে মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের আন্দোলন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। খিলাফত আন্দোলন যেটা, এটা ছিল মুসলমানদের, অসহযোগ আন্দোলন যেটা, সেটা ছিল মহাত্মা গান্ধীর ঘোষিত একটা আন্দোলন। তারা সমন্বিতভাবে এই আন্দোলনটা করেছিল। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী অধ্যায়। কেমন? পরের অধ্যায়গুলো ছিল বাংলার ইতিহাস, খুবই সহজ। এগুলা থেকে তোমরা প্রশ্ন খুব একটা পাবা না, তবে পাবা 3-4টা প্রশ্ন, বা বেশি হলে সর্বোচ্চ 5টা প্রশ্ন পাইতে পারো। তো এর মধ্যে তোমরা কিছু টপিক যেগুলা আগে তোমার একদমই বঙ্গবন্ধু বা শেখ মুজিব, শেখ হাসিনা এই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে এগুলো স্কিপ করবা। এই টপিকগুলো, এগুলো থেকে প্রশ্ন হবে না তোমাদের। মেইনলি দেখো এখানে দ্বিতীয় অধ্যায়, এরপরে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন বেশি হবে। বুঝতে পারছো? মিনিমাম তোমার 7 থেকে 8টা প্রশ্ন হবে এই 3টা অধ্যায় থেকে। তো যে এই 3টা অধ্যায় ভালো করে পড়ে ফেলতে পারছো বা পড়ে ফেলতে পারবা, তার জন্য সিকিউতে ভালো আনসার করা সহজ হয়ে যাবে। এই 3টা অধ্যায় ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? পঞ্চম অধ্যায়ে তোমার কি আছে এখানে? এখানে তুমি দেখবা পঞ্চম অধ্যায় যেটা, সেটাতে আমরা যাচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হতে পারে। এরপরে আছে তোমার যুক্তফ্রন্ট নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল সহ একটু জানবা, কেমন? তো এটাকে আমরা একটু স্টার দিলাম। এরপর আর কি আছে এখানে? পূর্ব এবং পশ্চিম পাকিস্তান বৈষম্য। পূর্ব ও পশ্চিম পাকিস্তান বৈষম্য, যেটা অর্থনৈতিক, সামাজিক, সামরিক বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল না, এটাও 2 স্টার দিয়ে রাখলাম। তো এখানে দেখছো তোমাদের এই অধ্যায় থেকে মেনলি ভাষা আন্দোলন থেকে বেশিরভাগ সময় প্রশ্ন হয়ে থাকে। এরপরে আসো ষষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের সর্বশেষ অধ্যায় দ্বিতীয় পত্রের। এখান থেকে তোমরা কি পড়বা? এই অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মুজিবনগর সরকার। বাকিগুলো তোমরা জাস্ট ক খ এর জন্য কিছু তথ্য দেখে রাখবা। ওই যে যেটা বলেছি, যেগুলো স্কিপ করা দরকার সেগুলো স্কিপ করবা। মুজিবনগর সরকার, তার যে অবদান স্বাধীনতার ক্ষেত্রে, ঠিক আছে, এটার গঠন, এটার অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে, এই বিষয়গুলো এটা থেকে দেখবা। তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, যারা ক্লাসে আছো। আমরা প্রথম পত্রের সাজেশনে চলে যাব। যারা ক্লাসে আছো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইনফর্ম করো। হ্যাঁ, বাচ্চারা বুঝতে পারছো? ওকে, আমরা তাহলে ইসলাম ইতিহাস প্রথম পত্রে যাব। প্রথম পত্র তোমার ওইখানে হচ্ছে 7টা অধ্যায় আছে। তো এই 7টা অধ্যায় তোমরা প্রথম 2-3টা অধ্যায় যদিও তোমাদের কাছে খুবই কমন ও পরিচিত, পরের অধ্যায়গুলো একটু কঠিন মনে হয় সবার কাছে। তো ওই অধ্যায়গুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কঠিন মনে করে কোনোটা রেখে দেওয়া যাবে না, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, দেখো তাহলে প্রথম পত্র ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস একটু বড় করছি যাতে তোমরা বুঝতে পারো। প্রথম পত্র, ঠিক আছে না? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? তো আসো তাহলে আমাদের প্রথম অধ্যায় যেটা, সেটাতে কি আছে? প্রথম অধ্যায়ে কি আছে? প্রথম অধ্যায় হচ্ছে তোমার আইয়ামে জাহিলিয়া সহ
প্রাক ইসলামী আরব নিয়ে এই অধ্যায়ে আলোচনা আছে। প্রথম অধ্যায় থেকে তোমরা কি পড়বা? তোমরা সিকিউর জন্য 1 নাম্বার টপিক যেটা পড়বা সেটা হচ্ছে যে জাহিলি যুগের মানুষের উপর বা জাহিলি যুগের যে আরবদের শ্রেণী বিভাগটা যে হয়েছিল, সেখানে যে তাদের ভৌগোলিক প্রভাব বা ইনফ্লুয়েন্স কতটুকু ছিল, সেখানে এই যে অর্থাৎ শহুরে এবং মরুবাসী যাযাবরদের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, এদের মধ্যে একটু কম্পারেটিভ বিষয়টা পড়বা। আমরা আমাদের ক্লাসের সময় ভালো করে পড়িয়েছি। এরপরে আসো তোমরা জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়ার মধ্যে অনেকগুলো অবস্থা আছে না, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক। তো এগুলোর মধ্যে সব তো পড়বা না। যেমন সাংস্কৃতিকের মধ্যে তুমি এই যে ওকাজ মেলা একটা টপিক আছে, তাই না? যেটা প্রতি বছর হয়তো এরকম একটা মেলা আছে। এরপরে তোমার সেখান থেকে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছিল এই ওকাজ মেলাকে কেন্দ্র করে, যেটা অনেক বছর চলেছিল আরবদের মধ্যে, বুঝছো? এটা পড়বা। এরপরে সাবা মুআল্লাকাত একটা কনসেপ্ট আছে, হ্যাঁ। এরপরে আছে তোমার অর্থনৈতিকের মধ্যে যে কুশীজীবী ইহুদিরা যে সুদী ব্যবসা করতো, অর্থনৈতিক থেকে তোমার কেউ আসে না। ধর্মীয় অবস্থা থেকে আবার প্রশ্ন হয়, ধর্মীয় থেকে। যেমন এখানে একটা শ্রেণী ছিল কি, তোমার একত্ববাদে বিশ্বাস করতো ওই সময়ও, যাদেরকে হানিফ বলা হয়। এই হানিফ সম্প্রদায় থেকে একটু জেনে নিতে হবে, বুঝতে পেরেছো? এরপরে তোমাদের সভ্যতা আছে অনেকগুলো, তাই না? সভ্যতা আছে অনেকগুলো, এই সভ্যতাগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবা তুমি। এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন পাবা, বুঝতে পারছো? মিনিমাম 2টা সিকিউ পাবা। তো এই জন্য একটু ভালো করে পড়তে হবে। সভ্যতাগুলো থেকে তোমাদের প্রায় সময় সভ্যতা থেকে প্রশ্ন হয়, মিশরীয় সভ্যতা থেকে প্রায় সময়। মিশরীয় সভ্যতার প্রত্যেকটা সভ্যতার অবদান জানবা। কি জানবা? অবদান। মিশরীয় সভ্যতারও কি জানবা? অবদান জানবা। তাহলে এটা থেকে প্রায় সময় প্রশ্ন হয়। তো মিশরীয় এবং সুমেরীয় মধ্যে কি তফাৎ আছে, এরপরে গ্রিক সভ্যতায় কি পড়বা, রোমান সভ্যতায় কি পড়বা, এগুলো ভালো করে পড়াইছি। এরপরে আসো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতায় তোমার এটা এদের বেশি অবদান হচ্ছে কোথায়? ধর্মীয় ক্ষেত্রে। তাহলে এদের ধর্মীয় ক্ষেত্রে যে অবদান সেটা একটু ভালো করে দেখবা। এরপরে আমরা যাব গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতায় অনেকগুলো অবদান আছে তাদের, ধর্ম, বিজ্ঞান, দর্শন, এরপরে সাহিত্য, সব সেক্টরে তাদের অবদান আছে। তবে তাদের 2টা নগর রাষ্ট্র আছে, অ্যাথেন্স এবং স্পার্টা। এই 2টার আলাদা আলাদা যে শাসন কাঠামো ছিল, এগুলো সম্পর্কে একটু ভালো করে দেখে নিবা, কোনটার বৈশিষ্ট্য কি, কোনটা কেমন ছিল, ঠিক আছে? আর অবদানগুলো পারলে দেখবে। এরপরে তোমার আরেকটা সভ্যতা আছে না, ওই যে রাজা হাম্বুরাবির যে আইন, এবং হচ্ছে এই যে ঝুলন্ত উদ্যান, ঝুলন্ত বাগান যেটা, হ্যাঁ, ওই সভ্যতাটা নামটা কি যেন, তোমরা কেউ বলো একটু। ওইটা ছাড়াও আরো আছে রোমান সভ্যতা থেকে, তোমরা রোমান ল আছে 12টা ল, এগুলা থেকে রোমান সভ্যতা থেকে খুব একটা প্রশ্ন আসে না, তাও রোমান লটা একটু করে দেখবা, এটা 2 স্টার দিয়ে রাখো। এরপরে তোমরা সুমেরীয় সভ্যতা, যেটা তোমাদের বইয়ের 2 নাম্বার সভ্যতা, এই সুমেরীয় সভ্যতা থেকে প্রশ্ন হয়, অথবা মিশরীয় থেকে, এখান থেকে একটা চলে আসে। আর গ্রিক, হিব্রু এগুলা থেকে খুব একটা আসে না। তবে কি পড়বা, কিছু স্পেসিফিক জায়গা আছে যেটা বলে দিচ্ছি, এটা পড়লেই হবে। এই দেখো, মিশরীয় এবং সুমেরীয়র মধ্যে কিছু কম্পারিজন তোমাকে জানতে হবে। মিশরীয়দের যে লিপি সেটাকে বলা হয় হায়ারোগ্লিফিক, তাই না? আর সুমেরীয়দের যে লিপি সেটাকে বলা হয় কি, কিউনিফর্ম। এবং এই দুইটা দেখলে তোমাকে চিনে যাইতে হবে যে কিউনিফর্মটা কেমন, হায়ারোগ্লিফিকটা কেমন, যাতে দেখলে বুঝতে পারো এটা কি কিউনিফর্ম লিপি না হায়ারোগ্লিফিক লিপি, বুঝছো? এরপরে মিশরীয়দের যে অবদানগুলো, মিশরীয়দের তোমার হচ্ছে যে পিরামিড, হ্যাঁ, যেটা পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। এরপরে হচ্ছে মুমি। এরপরে তোমার প্যাপিরাস, কাগজ বা কাগজ তৈরি, এটা সর্বপ্রথম তাদের অবদান। এরপরে চাষবাসের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখে। নীল নদকে কেন্দ্র করে, নীল নদের আশপাশের যেই তোমার হচ্ছে অঞ্চলগুলো ছিল, এগুলো প্লাবিত হয়ে উর্বর হতো এবং সেগুলো চাষাবাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়ে পড়তো। সেখান থেকে তারা কৃষির বিভিন্ন ধারণা আবিষ্কার করেছিল। তারা জ্যোতির্বিজ্ঞানীয়, নীল নদের তীরে তোমার হচ্ছে তারা আকাশের অবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীয়, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অনেকগুলো বিষয় তারা উদ্ভাবন করেছিল, বুঝতে পারছো? নাইমুল হক জিজ্ঞেস করেছো পেট বেঁচে কি সব অধ্যায় শেষ? টেস্ট প্রিপারেশন বেচ যেটা, ওটা আমাদের শেষ হয়ে গিয়েছে।
তো তোমাদের জন্য একটা ফাইনাল রিভিশন পেয়েছে, কিছুদিন ফ্রি ক্লাস হয়েছে দেখেছো, 1 মাস মনে হয় ফ্রি ক্লাস হয়েছে, সেটার ক্লাসগুলো করেছো? এখানে কিছু ক্লাস আমরা নিয়েছি, সেগুলো করবা। আর বাকি ক্লাসগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমাদের প্রাইভেট ব্যাচে বা প্রাইভেট গ্রুপে হবে। এটা তোমাদের জন্য ফ্রিতে পুরো 2টা পেপারের উপর ইসলামের ইতিহাসে আমরা একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা। হ্যাঁ, বুঝছো কিনা আমাকে একটু বলো তো। সভ্যতা অর্থাৎ প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, বুঝছো কিনা বাচ্চারা? হুম। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। তো কি বলেছি, এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে তোমরা কমপক্ষে 2টা করে 6টা উদ্দীপক পাবা। ঠিক আছে, 6 থেকে 7টা উদ্দীপক পাবা এই 3টা অধ্যায় থেকে। তোমরা যারা ভয়ে আছো যে কি করবা, যারা এই 3টা অধ্যায় ভালো করে পড়তে পারবা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টা অধ্যায়, প্রথম পত্রের কথা বলছি, এই 3টা অধ্যায় ভালো করে পড়লে তুমি 6 থেকে 7টা সিকিউ কিন্তু কমন পাচ্ছ। তবে তোমাকে এমসিকিউতেও তো ভালো করতে হবে, তাই না ভাইয়া? এই জন্য সবগুলো অধ্যায় ভালো করে পড়া কিন্তু জরুরি। ওকে, আমাকে একটু বলো তো, দ্বিতীয় অধ্যায়ে কি নিয়ে আলোচনা হয়েছে? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, তাই না? তাহলে এখানে তোমরা কি পড়বা? সবার আগে হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এটা একটা সংগঠন, যেটা বাংলা হচ্ছে শান্তি সংঘ। এই হিলফুল ফুজুল এটা কেন প্রতিষ্ঠা হলো বা এটার প্রেক্ষাপটটা একটু আমরা জানবো, এটা কি জিনিস। হ্যাঁ, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, তোমরা এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো। এরপরে আসো, আমরা এরপরে কি পড়বো? আহ বদর, উহুদ, খন্দক, যে যুদ্ধগুলো আছে, বড় বড় 3টা যুদ্ধ, এই 3টা যুদ্ধই আমরা পড়বো। 3টা থেকে, এই 3টা যুদ্ধ থেকে একটা প্রশ্ন হয়। ঠিক আছে, 3টা যুদ্ধ থেকে একটা প্রশ্ন হয়। বদর, উহুদ, খন্দক এক একবার এক এক জায়গা থেকে, তো উহুদ যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ এর মাঝে, এটা একটু ভালো করে দেখলেই পারবা। খন্দকের যুদ্ধ দেখবা, ঠিক আছে? 3টাই গুরুত্বপূর্ণ অবশ্য। এরপর আসো হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছিলেন, কত সালে একটু বলো তো দেখি, কত সালে হিজরত করেছিলেন? হুম, কত সালে? এই হিজরত থেকে প্রশ্ন হয়, হিজরত কেন করেছিলেন, হিজরতের গুরুত্ব, বুঝছো? হ্যাঁ, এরপরে আসো মদিনা সনদ। এই অধ্যায়ে অনেকগুলো তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন করার জায়গা আছে, অনেকগুলো সেক্টর আছে প্রশ্ন করার মতো। এই মদিনা সনদ থেকেও প্রায় সময় প্রশ্ন হয়। এটার গুরুত্ব, এটা হচ্ছে সাম্য ভ্রাতৃত্ব বা সহাবস্থান সৃষ্টিতে কেমন ভূমিকা রেখেছিল সেটা আমাদেরকে জানতে হবে মদিনা সনদের ব্যাপারে। এরপরে আসো মিরাজ। মিরাজ থেকেও প্রশ্ন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, এটা টুরিস্টার দিয়ে রাখো। এরপরে আর কি কি আছে এখানে, তোমার হচ্ছে গিয়ে হুদাইবিয়ার সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, হুদাইবিয়ার সন্ধি। হুম, হুদাইবিয়ার সন্ধি থেকেও কিন্তু প্রশ্ন হয় এই অধ্যায়ের। হুদাইবিয়ার সন্ধি কত সালে হয়েছিল বলো তো, কেউ পারো কিনা? হুম, হুদাইবিয়ার সন্ধি কত সালে হয়েছিল বলো, যারা ক্লাসে আছো। হ্যাঁ, এই হুদাইবিয়ার সন্ধি কেন মুসলমানদের, এটাকে কেন প্রকাশ্য বিজয় বলা হয়েছে পবিত্র কোরআনে? পবিত্র কোরআনে এটাকে ফাতহু মুবিন বা প্রকাশ্য বিজয় আখ্যায়িত করা হয়েছে। কারণটা কি ছিল? মুসলমানরা শত চেষ্টা করেও তোমার হচ্ছে দিনের দাওয়াতের ক্ষেত্রে যতটুকু অগ্রগতি করেছে, এই এক সন্ধির মাধ্যমে তারা আরো অনেক বেশি লাভবান হয়েছে। যখন সন্ধিটা করা হচ্ছিল, উপস্থিত সাহাবীরা তারা মনে করেছিল যে, আপাত দৃষ্টিতে এটা দেখে তাদের কাছে মনে হয়েছিল যে তারা কি হয়েছে, তারা ঠকেছে। সবগুলো ধারা হচ্ছে আহ তাদের প্রতিপক্ষ যারা কুরাইশরা, তাদের পক্ষে চলে যাচ্ছে। তারা এক্ষেত্রে হচ্ছে লুজার হচ্ছে মনে করেছিল, কিন্তু পরবর্তীতে এটার ফলাফল তারা দেখতে পেল 2 বছর পরেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 630 সালে মক্কা বিজয়ে বের হয়েছিলেন, তখনই মুসলমানদের সংখ্যা 1400 থেকে বেড়ে কত হয়ে পড়েছিল, প্রায় 10,000। অর্থাৎ 2 বছরের ব্যবধানে দেখো 10,000। এটার কারণকে একটু ব্যাখ্যা করতে হবে, কেমন, এটাকে কেন প্রকাশ্য বিজয় বলা হয়েছে জানতে হবে। তাহলে আমরা এরপরে বলছি কি, হুম, এরপরে দেখো, এরপরে আছে মক্কা বিজয়। কি বলেছি? মক্কা বিজয়। হ্যাঁ, এই মক্কা বিজয় হয়েছে কত সালে ভাইয়া? 630 সালে। 630 সালে হয়েছিল মক্কা বিজয়।
মক্কা বিজয়কে কেন রক্তপাতহীন বিজয় বলা হয়, বা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমার যে নিদর্শন রেখেছেন, ক্ষমার যে মহিমা বা দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, সেটা একটু ব্যাখ্যা করতে পারতে হবে, কেমন এটা বলা হয়। আর কি আছে এখানে, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বিদায় হজ। বিদায় হজ এবং সেটার ভাষণ। বিদায় হজের যে ভাষণ বা বিষয়বস্তুগুলা, বিদায় হজের ভাষণ এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের কিছু বিষয় পরিবর্তনের যে আভাস দিয়েছেন, মানুষকে কিছু আদব কায়দা শিখিয়েছেন, তাদের দৈনন্দিন ব্যবহার শিখিয়েছেন, এগুলা থেকে প্রশ্ন হয়। অর্থাৎ তাদের কার সাথে কেমন ব্যবহার করা উচিত, তাদের স্ত্রীর সাথে তাদের কেমন, এরপরে হচ্ছে তোমার শ্রমিকদের সাথে কেমন ব্যবহার করবে, গরিব দুঃখীর সাথে কেমন আচরণ করবে, বংশ কৌলিন্য বা বংশগৌরব যেটা ছিল সেটা থাকবে কিনা, এ ব্যাপারে অনেকগুলো ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। বুঝতে পেরেছ? হুম। তো এগুলো, এখানে যে টপিকগুলো আমি লিখেছি, এগুলো সবগুলো কোনটা কত সালে হয়েছিল, এই অধ্যায়ের এই সালগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। উপায় নাই ভাইয়া। এরপর আসো আমরা চলে যাচ্ছি খুলাফায়ে রাশেদা। তৃতীয় অধ্যায় যেটা খুলাফায়ে রাশেদা, এখানে 4 জন খলিফা নিয়ে আলোচনা আছে। কয়জন? 4 জন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তোমরা কি পড়বা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনকালটা ছিল, তিনি যেহেতু প্রথম খলিফা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার শাসনকালে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছিল। কেমন সেই সমস্যাগুলোকে তিনি সাকসেসফুলি ডিল করেছিলেন। রিদ্দার যুদ্ধে হয়েছিল, তার সময় ইয়ামামার যুদ্ধ হয়েছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কৃতিত্ব পড়লেই তোমরা বুঝতে পারবা, মেইনলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এই কথাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তার এখান থেকে উদ্দীপক আসলে লিখতে পারবা। ইসলামের ত্রাণকর্তা মানে কি? রক্ষাকর্তা। বুঝছো? তিনি কেন, তিনি হচ্ছে, দেখো, তিনি যখন খলিফা হন তখন জাকাত, একটা গোষ্ঠী জাকাত দিবে না, জাকাত প্রদানে অস্বীকার করে। এরপরে একটা বিদ্রোহী গোষ্ঠী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল তখন কাফের থেকে মুসলমান হয়েছিল, পরে আবার তিনি মারা যাওয়ার পর আগের ধর্মে ফিরে গেল। এরপরে একটা গোষ্ঠী যারা ভণ্ড নবী হিসেবে আবির্ভূত হয়েছিল, মুসাইলামা, সাজা, আসওয়াদ আনাসি, এই টাইপের অনেকগুলো নিজেদেরকে নবী বলে দাবি করলো। তো এই সব বিষয়গুলো মোকাবেলা করে তিনি ইসলামকে বা ইসলামী খিলাফতকে একটা স্থায়ী রূপ দিয়েছিলেন, বা একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে এসেছিলেন, যে জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে তোমরা প্রাথমিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দেখবা। বুঝতে পারছো কিনা একটু বলো তো? বুঝতে পারছি কিনা স্যার? এরপরে আসি 2 নাম্বার। দুই হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে তার যে, তিনি যে ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তিনি যে ন্যায়পরায়ণ শাসক ছিলেন এটা জানতে হবে। আরেকটা বিষয় জানতে হবে, সেটা কি? তার সময় ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছিল। ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণ, কেমন ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণ, বিশেষ করে তিনি বড় বড় 2টা সাম্রাজ্য জয় করেছিলেন। কি সেগুলা? পারস্য এবং রোমান সাম্রাজ্য তিনি জয় করেছিলেন। 3 নম্বরে হচ্ছে তোমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে কিছু অভিযোগ আনা হয়েছিল, কিছু মিথ্যা ভিত্তিহীন যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগগুলো সত্য না মিথ্যা, অভিযোগগুলা কি, এগুলা সত্যতা কি, এটা তোমাকে নিরূপণ করতে পারতে হবে। এরপরে যদি বলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সর্বশেষ খলিফা, এবং তার সময় মূলত গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধগুলোর মধ্যে তোমার আছে কি কি, এখানে যে কয়টা টপিক আছে, বিশেষ করে উষ্টের যুদ্ধ, কেমন, এরপরে আছে তোমার সিফফিনের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এরপরে আছে তোমার দুমাতুল জান্দালের সালিশ আছে, কেমন, এই সালিশের রায়টা, হ্যাঁ, এখানে কি ঘটেছিল আমরা পড়িয়েছি, এগুলো দেখবা। এবং সেখানে আরো কিছু বিষয়, শিয়া কারা, খারেজি কারা, এই জাতীয় কিছু দল উপদল, তাদের ব্যাপারে তাদের আদর্শ মতাদর্শ, এগুলা ক্ষয়ের জন্য দেখে রাখবা। তাহলে এই অধ্যায়ে এতটুকুই আশা করি এনাফ হবে। ঠিক আছে? এখান থেকে মিনিমাম 2টা উদ্দীপক পাবা, মিনিমাম 2টা উদ্দীপক এই অধ্যায় থেকে তোমরা পাবা। এরপরে চতুর্থ অধ্যায় আসো। চতুর্থ অধ্যায় যেটা, সেটা হচ্ছে কি নিয়ে? উমাইয়া খেলাফত নিয়ে। এই উমাইয়া খেলাফত, এটা খুবই ছোট একটা অধ্যায়, এবং এখান থেকে সহজে কিন্তু প্রশ্ন তোমরা কমন ফেলাইতে পারবা। প্রথমে হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? চতুর্থ অধ্যায় এটা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে জাস্ট তার চরিত্র কৃতিত্বটা দেখলেই হবে। তাহলে কি দেখবা? চরিত্র কৃতিত্ব বলেছি, কেমন, চরিত্র কৃতিত্ব দেখবা। 2 নম্বরে আসো ইমাম হাসান
আহ ইমাম হোসেন এবং ইয়াজিদের মধ্যে যে কারবালা যুদ্ধ হয়েছিল, এই ঘটনাটা তো তোমরা জানোই, এটা পড়বা কি একটু মনে রাখলে বুঝতে পারবা এখান থেকে বা এটার ফলাফল কি হয়েছিল। ওকে, এরপর আসো আমরা খলিফা আব্দুল মালিক। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন শাসক হচ্ছে খলিফা আব্দুল মালিক। দু তিনজন শাসক আছে গুরুত্বপূর্ণ। খলিফা আব্দুল মালিকের বিশেষ করে তার সংস্কারগুলো আরবির ক্ষেত্রে তার যে সংস্কার আরবীয়করণের ক্ষেত্রে, তাকে কেন প্রকৃত শাসক বলা হয় এটাও, হ্যাঁ, আরবীয়করণ। এরপরে আসো খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, যিনি ছিলেন আব্দুল মালিকের ছেলে। খলিফা ওয়ালিদ তিনি কি জন্য বিখ্যাত? সাম্রাজ্য সম্প্রসারণ। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর কি, তার সময় তিন মহাদেশে ইসলামী সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। ওই যে মোহাম্মদ বিন কাসিমের যে সিন্ধু বিজয় দ্বিতীয় পড়তে বলেছিলাম, এটাও তার, তিনি যখন উমাইয়া খলিফা ছিলেন তখন ঘটে। হ্যাঁ, এরপরে আফ্রিকায়, এরপরে ইউরোপে ইসলাম ছড়িয়ে গিয়েছিল। এরপরে আছে এখানে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তিনিও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনজন বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। তো এটা পড়লে আশা করি হবে। তোমরা কি বুঝতেছ? হুম। আচ্ছা, পঞ্চম অধ্যায় যেটা, এটা হচ্ছে আব্বাসী খিলাফত নিয়ে। কি নিয়ে? আব্বাসী খিলাফত। এখানেও কয়েকজন শাসক আছে, আমরা একে একে দেখবো। যেমন খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ তাকে বলা হয় প্রজাহিতৈষী শাসক। তিনি তার সময় আব্বাসী খিলাফতে কি কি ভূমিকা রেখেছিলেন তার চরিত্র একটু দেখে নিবা। তিনি বার্মাকিদেরকে দমনের ক্ষেত্রে কি ভূমিকা রাখেন, কেমন? এরপরে আবুল আব্বাস আস-সাফা, যিনি এই বংশের বা এই খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা, তাকে কেন আস-সাফা উপাধিটা দেয়া হলো, কেন রক্ত পিপাসু বলা হয়? উমাইয়া নিধনের জন্য তিনি যে বিখ্যাত, এটা একটু আমরা দেখে নেব ভালো করে। এরপরে এই অধ্যায়ে খলিফা আল মামুন আছেন। খলিফা আল মামুন, তিনি জ্ঞান বিজ্ঞানের তোমার হচ্ছে প্রসারের জন্য বিখ্যাত। খলিফা আল মামুন তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। এই আল মামুনের বাইতুল হিকমা থেকে প্রশ্ন আসে। আল মামুন ছাড়াও ফাতেমি খিলাফত, যেটা তোমাদের সর্বশেষ অধ্যায়, ওইখানেও একটা বাইতুল হিকমা আছে। এই দুইটা বাইতুল হিকমা কিন্তু এক না। কোনটাকে প্রতিষ্ঠা করেছেন সেটা মনে রাখতে হবে। ওটা ছিল ফাতেমি খলিফা, ঠিক আছে? হুম। তাহলে এরপরে আছে খলিফা আবু জাফর আল মনসুর। তাহলে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের জন্য খলিফা আমিন, আমিন না করে খলিফা মামুন, এরপর হচ্ছে খলিফা হারুনুর রশিদ এবং আবুল আব্বাস আস-সাফফাহ। এদের শাসনকাল পড়লেই হবে। বাকি কিছু কনসেপ্ট আছে, যেমন বুয়াইয়া কারা, এরপরে আছে তোমার এই যে বার্মা কি একটা গোষ্ঠী, এরা কারা, এদের প্রভাব প্রতিপত্তি মনে রাখতে হবে, এদের উত্থান পতনের ইতিহাস একটু করে জেনে নিবা বার্মাকিদের ব্যাপারে। এরপরে সালাউদ্দিন আইয়ুবী, যিনি ক্রুসেডে অন্যতম ভূমিকা রেখেছেন, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি বাইতুল আহ মুকাদ্দাস বা মসজিদুল আকসা যিনি জয় করেছিলেন, জেরুজালেম যিনি তোমার হচ্ছে অধিকার করেছিলেন, তার ব্যাপারে একটু এগুলা ক্ষয়ের জন্য একটু করে দেখে রাখলেই আমাদের হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়, যেটা এখানে স্পেনে উমাইয়া শাসন, যেটা বুঝছো এখানে তিনজন আব্দুর রহমান শাসন করেছেন। বুঝছো, আব্দুর রহমান তিনজন, আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমানের শাসনকালটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে বলেছি যে প্রথম আব্দুর রহমান, যিনি যাকে দাখিল বলা হয়, তিনি হচ্ছে এখানে গিয়েছেন। তো এটা কিন্তু খিলাফত ছিল না, এটাকে বলা হতো আমিরাত। আব্দুর রহমান আদ দাখিল স্পেনে যেটা প্রতিষ্ঠা করেছেন, এটাকে কি বলা হতো? আমিরাত। তো এই যে আমিরাত থেকে সরাসরি খলিফা নিজেকে ঘোষণা করেছিলেন, স্বাধীন মনে করেছিলেন তৃতীয় আব্দুর রহমান। বুঝছো, তাহলে পঞ্চম অধ্যায় থেকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা কার? তৃতীয় আব্দুর রহমানের শাসনকাল বা তার অবদান, চরিত্র, কৃতিত্ব আর অবদান। এরপরে সর্বশেষ অধ্যায়, যেটা স্পেনে উমাইয়া খেলাফতের পরে সপ্তম অধ্যায়, যেটা সেটা হচ্ছে ফাতেমি খেলাফত, উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত ফাতেমি খেলাফত। এখানে তিনজন খলিফা আছে গুরুত্বপূর্ণ। খলিফা আল মুইজ, এরপর হচ্ছে আল আজিজ, এরপর হচ্ছে আল হাকিম। বুঝছো, সপ্তম অধ্যায় যেটা, এক নম্বর হচ্ছে খলিফা আল মুইজ, তারা জ্ঞান বিজ্ঞান চর্চায়, এরপর হচ্ছে তোমার উত্তর আফ্রিকাকে শিল্প সাহিত্য উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। এগুলো একটু আমরা ভালো করে দেখবা। আল মুইজ, আল আজিজ, আল হাকিম, তিনজন, তাদের অবদান, চরিত্র, কৃতিত্ব, এগুলো আমরা পড়িয়েছি। এখানে তোমরা যারা এখানে আগে টেস্ট প্রিপারেশন পেয়েছে, ক্লাস করেছো,
তারা একটু ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা এই শাসকদের থেকে তোমরা কি কি পড়বা। যদিও আমরা এখানে বলে দিয়েছি অনেক কিছুই, বিশেষ করে তার চরিত্র কৃতিত্ব এবং বিশেষ কোনো অবদান থাকলে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো এর মাধ্যমে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আজকের এই দিক নির্দেশনামূলক ক্লাসটা শেষ হচ্ছে। যারা ক্লাসে ছিল তারা অবশ্যই আহ, শুধু ক্লাস করে লাভ নাই, তোমরা যেটা যেটা বলেছি এই হিসাবে একটু পড়াশোনা করো এবং টেস্ট পরীক্ষা দাও। আশা করি ভালো করতে পারবা। কোনো সমস্যা হলে যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।